নাম্বার সিস্টেমের ব্রিফ কোশ্চেন নিয়ে আমি অলরেডি আলোচনা করেছি, তোমরা জানো। সম্ভবত 29টি ব্রিফ কোশ্চেন এখানে কম্পোজ করা আছে এবং প্রত্যেকটা প্রশ্ন আমি ব্যাখ্যা দিয়েছি কেন এটি উত্তর হবে। হ্যাঁ, আশা করি যারা ক্লাসটা বিশেষ কারণে মিস করেছে তারা রেকর্ডিং ক্লাসটা দেখে নিবে। এবার আসো বিজনেস ম্যাথমেটিক্স এর নাম্বার সিস্টেমের পার্ট বি এবং সি, অর্থাৎ 1 নম্বর অধ্যায় থেকে বি এবং সি তে কত ধরনের প্রশ্ন পরীক্ষায় আসে। এখানে অ্যানালাইসিস করে দেখলাম বিগত বছরের সকল প্রশ্ন 4টা ডিপার্টমেন্টে 5 ধরনের প্রশ্ন পরীক্ষায় এখান থেকে পড়তে পারে। কোশ্চেন টাইপ 1-এ দেখো আমি লিখেছি, প্রমাণ করো যে √2 একটি অমূলদ সংখ্যা। ইংলিশেও পড়তে পারে, প্রুভ দ্যাট √2 ইজ অ্যান ইররেশনাল নাম্বার। রেশনাল মানে যৌক্তিক বা মূলদ, ইররেশনাল মানে অমূলদ সংখ্যা। আবার পড়েছে √5 একটি অমূলদ সংখ্যা। একইভাবে কখনো কখনো পড়েছে √3, √7, √11, √17, √19। যেটাই বলুক না কেন, প্রমাণের সিস্টেমটা যেহেতু সেম, আমি 2টা করে দিলে বাকিগুলো তোমরা করতে পারবে ইনশাআল্লাহ। কোশ্চেন টাইপ 2-তে যেটি পড়েছে, যে কোনো সংখ্যাকে মানে একটি সংখ্যাকে জটিল সংখ্যার আকারে প্রকাশ করো, অথবা a+ib আকারে প্রকাশ করে দেখাও, অথবা সরল করো। এই সবগুলো প্রশ্নের উত্তর আসলে একই স্টাইলে হবে। 1 নম্বর দেখলে বুঝতেই পারছো, সরল করো লেখা আছে। 2 নম্বরেও সরল করো। 3 নম্বরে এই সংখ্যাটাকে a+ib আকারে রিপ্রেজেন্ট করো, মানে প্রকাশ করে দেখাও। 4 নম্বরে সরল করো এবং প্রমাণ করো যে এটি একটি মূলদ সংখ্যা। অঙ্কগুলো খুবই সহজ, আমি করে দিলে খুব সহজে বুঝতে পারবে। 5 নম্বর, এক্সপ্রেস দ্য ফলোইং কমপ্লেক্স নাম্বার ইন দ্য ফর্ম অফ a+ib। নিচের সংখ্যাটিকে a+ib আকারে প্রকাশ করে দেখাও। 6 নম্বরেও তাই বলছে, a+ib আকারে প্রকাশ করো। 7 নম্বরে সরল করো। 8 নম্বরে a+ib আকারে প্রকাশ করো। 9 নম্বরেও a+ib আকারে, এবং ফাইনালি 10 নম্বরেও। তাহলে কোশ্চেন টাইপ 1 এবং 2 ধারণায় পেয়েছো। কোশ্চেন টাইপ 3-তে যেটি পড়বে সেটি হলো বর্গমূল ক্যালকুলেশন করতে হবে, ফাইন্ড দ্য স্কোয়ার রুট। এটিও আমি একটি করে দিলে বাকিগুলো সব তোমরা করতে পারবে, হয়তো কোনোটা বেঁধে যেতে পারে, আমি হেল্প করলে সহজ হবে। কোশ্চেন টাইপ 4, এখান থেকে কিউবিক রুট বা ঘনমূল ক্যালকুলেশন করা পড়তে পারে, যদি একটু লেস ইম্পর্টেন্ট, বাট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে পড়েছে 2018 সালে, অ্যাকাউন্টিং এ 19 সাল, মার্কেটিং এ 18 সাল, এবং সকল ডিপার্টমেন্টে 2012 সাল। কাজে অ্যাভয়েড করা যাচ্ছে না, অবশ্যই শিখতে হবে। অ্যান্ড ফাইনালি কোশ্চেন টাইপ 5, যেটা সাম অফ দা নাম্বার, কিছু পদ সংখ্যার যোগফল, এটাকে আমরা ধারার অঙ্ক বলে থাকি। তো সকল প্রশ্ন অ্যানালাইসিস করে আমরা দেখেছি নাম্বার সিস্টেম থেকে এই 5 ধরনের প্রশ্ন পরীক্ষায় পড়বে। বেশি কথা না বলে আমরা টাইপ 1 থেকে শুরু করছি, টাইপ 1 আর 2 আজকে কমপ্লিট করবো ইনশাল্লাহ। ব্রেকের আগে কোশ্চেন টাইপ 1। তাহলে 1 নম্বর প্রশ্ন হলো, প্রমাণ করো যে √2 একটি অমূলদ সংখ্যা, অথবা √5 একটি অমূলদ সংখ্যা। এই দুইটা বেশি বেশি পড়ে। এছাড়া 3, 7, 11 যে কোনো মৌলিক সংখ্যা একটি বর্গমূল একটি অমূলদ সংখ্যা, যে কোনোটাই পড়তে পারে পরীক্ষায়। তো তুমি যদি বই খুলে দেখো, বুঝতে খুবই কষ্ট হবে এবং মুখস্থ করলে এটা মনে রাখতে পারবে না। বরং আমি একটু বোঝানোর চেষ্টা করি, দেখো বুঝতে পারো কিনা। তাহলে আমরা প্রথম প্রশ্ন কোনটা নিয়ে আলোচনা করব? আকাশ সর্দার, প্রমাণ করব যে √2 একটি অমূলদ সংখ্যা। তো তার আগে আমাকে একজন বলো, মূলদ সংখ্যা কাকে বলে এবং অমূলদ সংখ্যা কাকে বলে? স্যার, যে সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায়, যেখানে p ও q এর মান পূর্ণ সংখ্যা হবে, q এর মান কখনো শূন্য হবে না, সেটা হচ্ছে মূলদ সংখ্যা। আর যে সংখ্যাকে কখনো p/q আকারে প্রকাশ করা যায় না, তাকে অমূলদ সংখ্যা বলে। আমি জাস্ট সংক্ষেপে একটু লিখলাম আর কি। হ্যাঁ, যে প্রমাণ করো যে √2 একটি অমূলদ সংখ্যা। দেখো, √2 অমূলদ সংখ্যা, অর্থাৎ এই সংখ্যাটা মূলদ নয়। তার মানে আমাদেরকে প্রমাণ করতে হবে √2 এটা মূলদ সংখ্যা নয়। যদি প্রমাণ করতে পারি এটা মূলদ নয়, তার মানে এটি অমূলদ সংখ্যা। পরীক্ষায় ঠিক এক্স্যাক্টলি আমরা এভাবে লিখবো। এখন মূলদ সংখ্যা, আসলে 2 ধরনের সংখ্যাকে আমরা মূলদ সংখ্যা বলে থাকি। সকল পূর্ণ সংখ্যা মূলদ সংখ্যা, এবং ভগ্নাংশ, যে সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় বা দুটি পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করা যায়। p/q বা দুটি পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করা যায়, তাকে মূলদ সংখ্যা বলে।
ভালো করে বুঝে নাও। পরীক্ষায় পড়েছে প্রমাণ করো রুট একটি অমূলদ সংখ্যা। আমাদের টার্গেট হলো এটি মূলদ নয়, তার মানে এটি অমূলদ। অর্থাৎ আমরা যদি প্রমাণ করতে পারি রুট টু পূর্ণ সংখ্যাও নয়, আবার এটাকে পি বাই কিউ আকারেও প্রকাশ করা যায় না, তাহলেই নিশ্চিত হবে, এটা প্রমাণিত হবে এটি একটি অমূলদ সংখ্যা। এবার আমরা প্রথমত নিশ্চিত হবে এটি পূর্ণ সংখ্যা নয়, এটা প্রমাণ করতে চাচ্ছি। হ্যাঁ, তো তোমরা যেভাবে করবে প্রমাণ লিখবে যদি রুট টু একটি পূর্ণ সংখ্যা হয়, যদি রুট টু একটি পূর্ণ সংখ্যা হয় তবে একটি প্যাটার্ন আমরা লিখছি, দেখো। সেই প্যাটার্নটা হলো 1-এর থেকে 2 বড় হবে, 2-এর থেকে 4 বড় হবে। তো তোমাদের মাথায় একটি প্রশ্ন আসতে পারে, এই প্যাটার্নটা কোথা থেকে আসলো? দেখো, পূর্ণ সংখ্যা প্রমাণ করতে হলে আমাদেরকে এই প্যাটার্নটাকে এমন ভাবে লিখতে হবে যে 2-এর থেকে ছোট আর 2-এর থেকে বড় এমন পূর্ণ বর্গ সংখ্যা লিখতে হবে। পূর্ণ বর্গ সংখ্যা কোনটাকে বলে? বাপ্পি চৌধুরী বলো, 1-কে বর্গমূল করলে কত হয়? 1-এর স্কোয়ার রুট 1-1-কে 1। 2-কে পূর্ণবর্গ করলে কত হয়? 2-2 4। 4। 3-কে বর্গমূল করলে পূর্ণবর্গ করলে 3-3-কে 9। 9 4-কে পূর্ণবর্গ করলে 4-4 16। 16 এখন যদি পরীক্ষায় প্রমাণ করতে বলে যে রুট টু অমূলদ সংখ্যা, তাহলে আমাদের টার্গেট থাকবে 2-এর থেকে ছোটটা লিখতে হবে পূর্ণবর্গ, আর 2-এর থেকে বড়টা, অর্থাৎ 2-এর থেকে ছোট 1 আর বড় হলো 4। এখন যদি পরীক্ষায় বলতো রুট 5 একটি অমূলদ সংখ্যা প্রমাণ করো, তাহলে বলো তো হাসি, 5-এর থেকে ছোট কোনটা লিখতাম? আমরা লিখতাম 5-এর থেকে ছোট কোনটা? 4। তার থেকে 5 বড়, আর তার থেকে কোনটা বড়? 9 বড়। বুঝতে পারছো তোমরা? যদি 5 প্রমাণ করতাম তাহলে 5-এর থেকে ছোট পূর্ণবর্গ কোনটা আছে? 4। আর 5-এর থেকে বড় কোনটা? 9। আর আমরা এখন প্রমাণ করছি হলো রুট টু, তাহলে 2-এর থেকে ছোট পূর্ণবর্গ 1 আর 2-এর থেকে বড় আছে 4। এবার দেখো, এই সবগুলোকে আমরা যদি স্কোয়ার রুট করি, এবার দেখো 1 টাকাকে বর্গমূল করলে কত হয় কে বলতে পারে? এটা বাংলাদেশ রেলওয়েতে পড়েছে রিসেন্টলি এই প্রশ্নটা। বলো বাপ্পি চৌধুরী, স্যার 1 এখন টাকায় 1 টাকা। আর 2 টাকাকে বর্গমূল করা যায় না, এটা একটা অমূলদ সংখ্যা। 4 টাকাকে করলে কত হয়? 2 টাকা। 2-2 4 না? ওইটাকে স্কোয়ার রুট লিখে নিতে হবে। দেখো তো এই পর্যন্ত বুঝতে পারছো কিনা সবাই? আমি আবারও বলছি, পরীক্ষায় প্রমাণ করতে বলেছে প্রমাণ করো রুটটা একটি অমূলদ সংখ্যা। আর আমাদের ডিফেন্স হলো যে এটা মূলদ নয়, এটা যদি প্রমাণ করতে পারি তার মানে এটি অমূলদ সংখ্যা। সাধারণত 2 ধরনের সংখ্যা মূলদ সংখ্যা হয়, সকল পূর্ণ সংখ্যা মূলদ সংখ্যা, আর যে সংখ্যাকে পি বাই কিউ আকারে বা দুটি পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করা যায় তাই মূলদ সংখ্যা। তাহলে প্রথমত এটি পূর্ণ সংখ্যা নয়, এটি প্রমাণ করতে চাচ্ছি। ধরে নিলাম যদি রুট টু একটি পূর্ণ সংখ্যা হয় তবে রুট টু এর মানটা হবে 1-এর থেকে 2 বড় হবে, 2-এর থেকে 4 বড়। এখন এই যে প্যাটার্নটা আমরা পেলাম, তাহলে রুট টু এর একটি মান আমি পেয়েছি। দেখো তো এখানে রুট টু এর মান 1-এর থেকে বড়, কিন্তু 2-এর থেকে কি বলতো দেখি? 1 অপেক্ষা বড়, কিন্তু 2 অপেক্ষা ছোট। এবার একজন বলো তো দেখি আমাকে, এনা বিশ্বাস এবং হাবিবা, 1 থেকে বড় আর 2 অপেক্ষা ছোট, মাঝখানে কি কোনো পূর্ণ সংখ্যা আছে? 1 থেকে বড় আবার 2 থেকে ছোট, এর মাঝে কি কোনো পূর্ণ সংখ্যা আছে? কোনো পূর্ণ না সংখ্যা নেই। স্যার। এরপরে 1.5 টাকা হয়, 1 টাকা 50 পয়সা, 70 পয়সা, তার মানে অপূর্ণ সংখ্যা হয়। কিন্তু 1 থেকে বড় আর 2 থেকে ছোট এর মাঝে কোনো পূর্ণ সংখ্যা সম্ভব নয়। সুতরাং রুট টু একটি অপূর্ণ সংখ্যা, এটা প্রমাণ হলো। সুতরাং এটা পূর্ণ সংখ্যা নয়, এটা প্রমাণ করতে পারলাম। সুতরাং রুট টু একটি অপূর্ণ সংখ্যা, অপূর্ণ সংখ্যা। তাহলে দুইটা বিষয় নিয়ে ডিফেন্স করব আমরা। একটা বিষয় হলো
প্রমাণ করার রূপটা একটি অমূলদ সংখ্যা, তার মানে আমরা প্রমাণ করতে চাচ্ছি এটি মূলদ নয়, তার মানে পূর্ণ সংখ্যা হলে মূলদ হবে, কাজে এটা পূর্ণ সংখ্যা নয়, এটা প্রমাণ করতে পারলাম। এবার আবার প্রমাণ করব, এখান থেকে আবার আমাদের লেখা শুরু করতে হবে। আবার দেখো, আবার যদি এই রূপটা একটি মূলদ সংখ্যা হয়, অর্থাৎ পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, আবার যদি রুট টু একটি মূলদ সংখ্যা হয়, বলো হাসিব, বলো মূলদ সংখ্যা কাকে বলে? তবে মূলদ সংখ্যা মানে কি? রুট টু ইকুয়াল টু পি বাই কিউ না? আমি এবার একটু উপরে লিখছি এখান থেকে, হ্যাঁ, উপরের লাইনটুকু মুছে দিয়ে আমি লিখতেছি, দেখো। তাহলে একটা বিষয় আমরা প্রমাণ করতে পারলাম, এটি পূর্ণ সংখ্যা নয়। এবার এখান থেকে দেখো, আমি এই লাইনটা মুছে দিয়ে একটু উপরে লিখছি, দেখো। যদি রুট টু একটি মূলদ সংখ্যা হয়, তবে ধরি রুট টু সমান সমান পি বাই কিউ। এবার হাবিবা মনে হয় বলছিল যে মূলদ সংখ্যা কাকে বলে? যে সংখ্যাকে দুটি পূর্ণ সংখ্যার আকারে প্রকাশ করা যায়, বা পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, যেখানে পি এবং কিউ পরস্পর কোন সংখ্যা বলো তো দেখি? যেখানে পি ও কিউ, বলো হাবিবা, বলছিলে তুমি, বলো। পরস্পর সহমৌলিক সংখ্যা। এখন সহমৌলিক কাকে বলে আমি একটু পরে বোঝাচ্ছি তোমাদের, এভাবে ব্র্যাকেটে লিখতে হবে কিন্তু পরীক্ষায়। রুট টু সমান সমান পি বাই কিউ, যেখানে পি ও কিউ পরস্পর সহমৌলিক সংখ্যা এবং কিউ ইজ নট জিরো, অর্থাৎ কিউ এর মান জিরো হতে পারবে না, জিরোর থেকে মিনিমাম বড় হতে হবে, কমপক্ষে 1 2 3 4 5। আবার পরস্পর সহমৌলিক, এর বিশাল ব্যাখ্যা রয়েছে সহমৌলিক, আমি ব্যাখ্যা দিচ্ছি। অতএব এবার আমরা ক্যালকুলেশন করে দেখি, উভয় পক্ষকে যদি আমরা বর্গ করি, বা পি বাই কিউ, পরীক্ষার হলে অবশ্যই লিখতে হবে এখানে বর্গ করে, উভয় পক্ষকে বর্গ করে। বুঝতে পারছো? উভয় পক্ষকে বর্গ করে, তাহলে কি আসে দেখো তো, এখানে টু সমান সমান পি স্কোয়ার ডিভাইডেড বাই কিউ স্কোয়ার। একটু মিউট করে নাও সবাই। একটু পরে দিই, এবার দেখো যেটি আমরা কারণ সেই করব, জায়গায় নেট। হাবিবা মিউট করে নাও, সাইমা সুলতান এবং সাদিয়া আফরিন বলো দেখি। এই কিউ স্কোয়ার মানে কিউ কিন্তু দুইবার, আবার পি স্কোয়ার মানে পি দুইবার। আমি এই টুর সাথে একটা কিউ গুণ করে নিচ্ছি, টু কিউ, তাহলে পি স্কোয়ার আছে আর নিচে একটা পি আছে, দেখো। এবার একটু ব্যাখ্যাটা খেয়াল করো, তাহলে দুইটা ডিফেন্স আমরা প্রমাণ করতেছি। একটা ডিফেন্সে প্রমাণ জি, করলাম যে এটি পূর্ণ সংখ্যা নয়। হাবিবাকে মিউট করতে বলা হয়েছিল, মনে হয় সে বুঝতে পারেনি। মেজবা সাদিক আছে ক্লাসে? একটু খেয়াল করবা, কে ডিস্টার্ব হচ্ছে তো। টু কিউ ইকুয়াল টু পি স্কোয়ার ডিভাইডেড বাই কিউ। এবার একটু খেয়াল করো সবাই, বলো অ্যানা বিশ্বাস, বলো দেখি কিউ এর মান কি জিরো নাকি জিরো থেকে কমপক্ষে বড়? কিউ এর মান জিরো নয়, জিরো থেকে বড়। আচ্ছা, জিরো থেকে বড় আমি যদি এখানে ওয়ান লিখি, তাহলে দুই আঁককে দুই হয়। আবার যদি কিউ এর মান দুই লিখি, তাহলে দুই দুকোনি 4 হয়। তিন ধরলে তিন দুকোনি 6 হয়, এটা একটা পূর্ণ সংখ্যা হয়। কিন্তু পি যে মানই ধরি না কেন, পি কে কিউ দিয়ে ভাগ করলে এটা ভগ্নাংশ সংখ্যা হয়ে যায়। তার মানে এইটা আর এটা কিন্তু সমান কথা নয়। এখানে টু কিউ পূর্ণ সংখ্যা, কিন্তু এটা ভগ্নাংশ, অর্থাৎ এই কথাটা লজিক্যাল না, এটা অযৌক্তিক সংখ্যা। খেয়াল করো, এখানে টু কিউ একটি পূর্ণ সংখ্যা, কিন্তু পি স্কোয়ার বাই কিউ একটি অপূর্ণ সংখ্যা। সুতরাং যেহেতু একটা পূর্ণ আর একটা অপূর্ণ, তার মানে এটা সমান সমান এটা হতে পারে না। এই যে হতে পারে না, তার মানে এটা সমান সমান এটা হতে পারে না, পি স্কোয়ার বাই কিউ। দেখো, এই যে হতে পারে না, ইজ নট লিখে দিয়েছে, হ্যাঁ, কিউ ইজ নট জিরো, অর্থাৎ টু কিউ ইজ নট পি স্কোয়ার বাই কিউ।
তোমরা কি লিখে নিতে পারছো নাকি শুধু দেখে যাচ্ছ? মেজবা সাদিক, আমাদের অঙ্ক শেষ, আর একটা লাইন লিখলে উত্তরটা লেখা শেষ হয়ে যাচ্ছে। ঠিক এটা যেভাবে করলাম, পরীক্ষায় যদি পড়ে √5 একটি অমূলদ সংখ্যা প্রমাণ করো, একইভাবে করবো √7, √9। আমি আর একটা করে দেখাচ্ছি তোমাদের। তাহলে এখানে 2q একটি পূর্ণ সংখ্যা, কিন্তু p²/q এটি পূর্ণ সংখ্যা নয় বা অপূর্ণ সংখ্যা, পূর্ণ নয়, এটা দশক ভগ্নাংশ সংখ্যা। সুতরাং এটা ইজ নট এটা, অর্থাৎ এটা সমান সমান এটা এক কথা নয়, এটা আর এটা এক কথা নয়। অতএব লিখতে হবে, অতএব √2, দেখো এই যে √2 কখনো p/q এর সমান নয়, অর্থাৎ এটা সমান সমান এটা এক কথা নয়। অতএব √2 অপূর্ণ সংখ্যা হলেও p/q একটি পূর্ণ সংখ্যা। যেভাবে লেখো এখানে লেখো, অতএব √2 এবং p/q একই কথা নয়, এটা লিখলেও হবে। হ্যাঁ, √2 এবং p/q কখনো একই সংখ্যা হতে পারে না, এই লাইনটা লিখতে হবে। অতএব প্রমাণিত হলো যে √2 একটি অমূলদ সংখ্যা, তার মানে মূলদ এটা প্রমাণ করতে পারি নাই, আমার জায়গা নাই তো। অতএব √2 এবং p/q কখনো একই সংখ্যা হতে পারে না, এই লাইনটা। অর্থাৎ এটা সমান সমান এটা হতে পারে না, যেহেতু এদের লজিক এটা সমান সমান এটা হয়নি, তার মানে ব্যাকে ফিরে গেলে এটা সমান সমান এটা হতে পারে না, এই লাইনটা লিখতে চাচ্ছি। অতএব √2 এবং p/q কখনো একই সংখ্যা হতে পারে না। অতএব একটা লাইন লিখতে হবে, অতএব প্রমাণিত হলো যে √2 একটি অমূলদ সংখ্যা। এই হলো অঙ্কটা শেষ। এবার আমরা করব ঠিক যেভাবে করলাম, √5টাকে প্রমাণ করব। তোমরা সবাই একটু কেয়ারফুলি শুধু শুনবে এবং যতটুকু বুঝছো এর আলোকে আমাকে বলবে, ঠিক আছে? আমি লিখবো। আর এখন যারা লিখতে পারোনি কোনো অসুবিধা নাই, এটা রেকর্ডিং দেখে দেখে লিখে নিও। দেখো পরের প্রশ্ন, দেখো এক হলো প্রচন্ড গরম, গরম এখনো কমেনি। হ্যাঁ, আচ্ছা, তো দেখি কে কে বুঝতে পারছো, একটু তাদের কাছ থেকে একটু হেল্প নিব। কারিমা এবং লামিয়া মৌ, ঠিক আছে? পরীক্ষায় পড়েছে প্রমাণ করে যে √5 একটি অমূলদ সংখ্যা। 2 নাম্বারটা করে দেখাতে চাচ্ছি। √5 একটি অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা অর্থাৎ সংখ্যাটি মূলদ নয় এবং পূর্ণ সংখ্যা নয়, দুটো ডিফেন্সে প্রমাণ করতে হবে। প্রথমত প্রমাণ করতে হবে এটি পূর্ণ সংখ্যা নয়, আর পূর্ণ সংখ্যা নয় মানে অমূলদ, অথবা এটি মূলদ সংখ্যা নয় মানে p/q আকারে প্রকাশ করা যাচ্ছে না, তার মানে এটি অমূলদ সংখ্যা। তাহলে কি লিখবো দেখি, কার কার মুখস্থ হলো? সাদিয়া আফরিন এবং সাদিয়া ইসলাম, সর্দার হাসিব, কে বলতে পারবে বলো? লিখে নিতে হবে, যদি √5 একটি পূর্ণ সংখ্যা হয়, তবে এটা অনেক টিচার অনেকভাবেই প্রমাণ করে, তবে আমি আশা করি যেভাবে বোঝালাম এটা বুঝতে পারছো তোমরা। দুটো ডিফেন্সে প্রমাণ করতে হবে, এটা পূর্ণ সংখ্যা নয় এবং মূলদ সংখ্যা নয়, তার মানে এটি অমূলদ সংখ্যা। তো যদি √5 একটি পূর্ণ সংখ্যা হয়, তবে একটি প্যাটার্ন আমরা এখানে লিখবো। এই প্যাটার্নটা লেখার টেকনিকটা বলো দেখি, আনা বিশ্বাস বলবে এবং তাকে হেল্প করার একজন দেখি। এই প্যাটার্নটা কি লিখবো? 5-এর থেকে স্যার ছোট পূর্ণ বর্গ 4, সংখ্যা। হ্যাঁ স্যার 4 গ্রেটার 5 আর গ্রেটার 9। ধন্যবাদ। দেখো পূর্ণ বর্গ সংখ্যা লেখার নিয়মটা দেখো, 1কে পূর্ণবর্গ করলে 1 হয়, 2কে করলে 4 হয়, 3কে 9, 4 4 16, 5 5 25। এই যে পূর্ণবর্গ সংখ্যাটা তোমরা দেখছো, পরীক্ষায় যদি √5 প্রমাণ করতে বলে তোমাকে লিখতে হবে 5-এর থেকে ছোট আর 5-এর থেকে বড় কোনটা। তো 5-এর থেকে ছোট হলো 4 এখানে, অর্থাৎ 4-এর থেকে 5 বড়, আর 5-এর থেকে 9 বড়। এবার এটা প্রমাণ করে আমাদেরকে লজিকে আসতে হবে। সো সবাইকে আমরা স্কোয়ার রুট বা বর্গ করছি, দেখো √4, √5 তার থেকে বড়, আর 9। দেখো তো এটা যদি ক্যালকুলেশন করি, 4কে বর্গমূল করলে কত হয়? 2, 5, আর 9কে স্কোয়ার রুট করলে কত হয়? 3 হয়। এবার একটু খেয়াল করে আমাকে একজন বলো দেখি, আকাশ সর্দার এবং রানী বলো দেখি। বলছে √5 এর মান 2-এর থেকে বড় কিন্তু 3-এর থেকে ছোট। আচ্ছা, 2 আর 3-এর মাঝে কি কোনো পূর্ণ সংখ্যা আছে?
নাকি 2-এর পরেই 3? 2-এর পরে 2.5 টাকা হয়, 2 টাকা 70 পয়সা 80 পয়সা, কিন্তু মাঝখানে তো কোনো পূর্ণ সংখ্যা নেই, অপূর্ণ সংখ্যা আছে। এই কথাটা লিখতে হবে। এখানে √5 এর মান 2 অপেক্ষা বড় কিন্তু 3 অপেক্ষা ছোট, সুতরাং এটি একটি অপূর্ণ সংখ্যা। একটা প্রমাণ হলো। লেখাটা ভাষাটা বুঝতে পারছো সবাই? সুতরাং বা এখানে √5 এর মান 2 অপেক্ষা বড়। বলো সাইমা সুলতানা, কি লিখবো? 2 অপেক্ষা বড় কিন্তু 2 অপেক্ষা বড় কিন্তু 3 অপেক্ষা ছোট। 3 অপেক্ষা ছোট। তাহলে কি লিখবো? সুতরাং বলো, √5 একটি √5 অপূর্ণ একটি সংখ্যা। অপূর্ণ সংখ্যা। সুতরাং √5 একটি অপূর্ণ সংখ্যা। তাহলে এখন যদি 7 পড়ে আমরা পারবো না? স্যার পারবো। 7 পড়লে কি করতে হবে বলো তো? 9-এর থেকে বড় মানে 7, তাহলে 7-এ ছোট আছে 4 এখানে, তাই না? 4 থেকে বড় আর 9 থেকে ছোট, মাঝেই পড়বে 7টা, তাই না? একই স্টাইল হবে, সেম। যাই হোক, সুতরাং √5 একটি অপূর্ণ সংখ্যা। একটা প্রমাণ হলো। তো একটা ডিফেন্সে প্রমাণ করব নাকি দুইটা লজিকে নিশ্চিত হওয়ার পরে আমাদেরকে কমেন্টে লিখতে হবে অতএব √5 একটি অমূলদ সংখ্যা? আরেকটা লজিক প্রমাণ করব। বলো দেখি দুইজন, সাদিয়া আফরিন, লামিয়া মৌ, বলো দেখি আরেকটা লজিক কি সেটা। আবার যদি, তাহলে একটা লজিক প্রমাণ হলো, কি লিখবো বলো একজন? মুখস্থ হলো কার কার দেখি। আবার যদি যদি স্যার √5 একটি মূলদ সংখ্যা হয় তবে √5 √5 একটি মূলদ হয়। p/q। প্রমাণ করতে বলেছে অমূলদ সংখ্যা, অথচ আমরা প্রমাণ করে দেখাচ্ছি এটি মূলদ নয়, তার মানে এটি অমূলদ সংখ্যা। যদি √5 একটি মূলদ সংখ্যা হয়, যেখানে বা তবে √5 p/q হতে হবে, তাই না? কারণ মূলদ সংখ্যার ডেফিনেশনই হলো যে সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায়। এইটুকু লিখলেই হবে নাকি এখানে ব্র্যাকেটে কি লিখতে হবে বলো তো? কে বলতে পারে p আর q পরস্পর কোন সংখ্যা? সহমৌলিক সহমৌলিক সংখ্যা এবং q এর মান কি হবে বলো তো? সমান না। শূন্য থেকে বড় হতে হবে। বড় হতে হবে। এই ব্যাখ্যাটা কিন্তু এখানে লিখতে হবে পরীক্ষার হলে। ঠিক আছে, বইয়ের ভাষা দেখো এর থেকে আরো কঠিন এবং বুঝতে পারবে না। পি ও কিউ পরস্পর সহমৌলিক সংখ্যা। পরস্পর দুইবারই লিখে দিলাম, আশা করি তোমরা এটা দেখে দেখে নোট আউট করে নিতে পারবে। এখন সহমৌলিক সংখ্যা কাকে বলে যদি ব্রিফ কোশ্চেন পড়ে শেখানো দরকার তো নাকি? বাপ্পি, পরস্পর সহমৌলিক সংখ্যা। এবং কিউ এর মান, একটা মান থাকতে হবে, কিউ কখনো 0 হতে পারবে না। ইজ নট 0 মানে কিউ এর মান কখনো 0 হতে পারবে না, 0 থেকে বড় হতে হবে। সে 1 হোক, 2 হোক, 3 হোক, 5 হোক, 7 হোক। হ্যাঁ, এবার এটা কিভাবে প্রমাণ করবে? বা উভয় পক্ষকে বর্গ করে, এবং পরীক্ষার হলে অবশ্যই ব্র্যাকেটে এখানে লিখতে হবে উভয় পক্ষকে বর্গ করে। আগেরটা লিখে দিয়েছিলাম, এটা লিখলাম না আমি, ঠিক আছে? তো বর্গ করলে দেখো কি হয়, 5 থেকে যাচ্ছে সমান সমান p²/q²। p² মানে p দুইবার আর q² মানে q দুইবার। এক্ষেত্রে সবসময় নিয়ম হলো মনে রাখবে নিচে কিউ দুইটা আছে, একটা এর সাথে গুণ করে নিতে হয়। তাহলে একটা কিউ নিয়ে নিচ্ছি, 5q সমান সমান p²/q। অর্থাৎ 5কে যদি কিউ একটা আনার পরে পূর্ণ সংখ্যায় রূপান্তর করেও ফেলি, তাও খেয়াল করে দেখো, বলছিলাম কিউ এর মানটা কখনো 0 হবে না। যদি 1 টাকা হয় তাহলে 5 × 5, 2 টাকা হলে 5 × 2 = 10, 3 টাকা হলে 3 × 5 = 15, তার মানে এটা একটা পূর্ণ সংখ্যা। কিন্তু এটা এই পি এর যে মানই ধরো না কেন, কিউ দিয়ে ভাগ করলে এটা একটা ভগ্নাংশ সংখ্যা চলে আসবে। তার মানে এটা সমান সমান এটা, এই কথাটা ঠিক নয়। তো এখানে একটু ব্যাখ্যা লিখতে হবে। এখানে পি কিউ একটি পূর্ণ সংখ্যা হলেও p²/q একটি অপূর্ণ সংখ্যা বা ভগ্নাংশ সংখ্যা। ঠিক আছে, এই লাইনটা লিখতে হবে। বলো কি বলেছি আমি, বলে দেখি। বাপ্পি চৌধুরী এবং কারিমা বলো। এখানে 5 কি একটি পূর্ণ সংখ্যা হলেও p²/q একটি ভগ্নাংশ সংখ্যা বলতে পারো বা একটি অপূর্ণ সংখ্যা, কোনটা বলবে? একটি
অপূর্ণ সংখ্যা, ঠিক আছে বলো। সুতরাং তার মানে এটা সমান সমান এটা, এই কথাটা ঠিক না। মুছে দিয়ে দিয়ে লিখছি উপর থেকে, দেখো। সুতরাং এই যে 5q ইজ নট পি স্কোয়ার বাই কিউ, এর পরে একটা লাইন লিখতে হবে, বলো সাইমা সুলতানা, সেই লাইনটা কি? সুতরাং 5q ইজ নট পি স্কোয়ার বাই কিউ, বলো। এর পরের লাস্টের একটা লাইন আমি লিখতে বলেছি, এটা সমান সমান যদি এটা না হয়, তাহলে যে লাইন থেকে এটার উৎপত্তি হয়েছিল, এই √5 সমান সমান পি বাই কিউ, এটাও সমান কথা নয়, ঠিক আছে? সেই কথাটা কিভাবে লিখবে, কে বলতে পারবে? স্যার, অতএব √5 এবং p/q কখনো একই সংখ্যা হতে পারে না। ঠিক আছে, অতএব, ও ভালো বলছে, অতএব √5 এবং পি বাই কিউ কখনো একই প্রকারের সংখ্যা হতে পারে না। সুতরাং প্রমাণিত হলো √5 একটি অমূলদ সংখ্যা। এই দুইটা লাইন লিখতে হবে লাস্ট, হ্যাঁ। কি বলেছি বলো? অতএব এই √5 এবং পি বাই কিউ কখনো একই প্রকারের সংখ্যা হতে পারে না। মানে একই কথা না আর কি, এটা আর এটা এক কথা না, এটা সমান সমান এটা, এটা ইললজিক্যাল হয়েছে, একই প্রকারের সংখ্যা হতে পারে না। অতএব প্রমাণিত হলো √5 একটি অমূলদ সংখ্যা। এইভাবে লিখতে হবে পরীক্ষার হলে, হ্যাঁ। So, এই যে রিটেন অ্যাপ্রোচ, এটা কিন্তু প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। অতএব প্রমাণিত হলো √5 একটি অমূলদ সংখ্যা। বলো তাহলে, এতক্ষণ যা বোঝালাম কোন জায়গাটাতে বুঝতে অসুবিধা হয়েছে, সেই জায়গায় একটু লজিক সহকারে বোঝাতে চাচ্ছি, এবং একই সাথে বোঝাতে চাচ্ছি সহমৌলিক কথাটা ব্যবহার করেছিলাম। বলেছিলাম পি এবং কিউ পরস্পর সহমৌলিক হতে হবে। এই সহমৌলিক জিনিসটা কি এখন আমি একটু পড়াচ্ছি, কারণ পরীক্ষায় ব্রিফ কোশ্চেনও পড়তে পারে সহমৌলিক কাকে বলে। প্রচন্ড গরম, বলো সবাই কি বুঝতে পারছো? রানী, হাসিব, সর্দার হাসিব, বলো বুঝতে পারছো কিনা? এই √2 আর √5 একটি অমূলদ সংখ্যা প্রমাণ করলাম। মুখস্থ হয়েছে? এখন যদি আমি √11 করতে বলি, পারবে? জি স্যার, জি স্যার। বলো তো সর্দার হাসিব, √11 একটি অমূলদ সংখ্যা, এটা কয়টা ডিফেন্সে প্রমাণ করতে হবে আমাদেরকে? স্যার দুইটা। দুইটা ডিফেন্স। প্রথম ডিফেন্সটা কি? এই সংখ্যাটা পূর্ণ হতে পারবে না, জি স্যার, তাই না? জি স্যার। পূর্ণ হতে পারবে না মানে যে ধারাবাহিকতাটা লিখবো, সেই ধারাবাহিকতাটা বলতে পারবে? পূর্ণবর্গ সংখ্যা 1, 2 কে স্কয়ার করলে 2 দুগুণে 4, 3 3 9, 4 4 16, 5 5 25। অর্থাৎ 11 এর মান আমরা দেখবো 9 এর থেকে বড় আর 16 থেকে ছোট, তাই না? 9 এর থেকে 11 বড় আর 11 এর থেকে 16। লেখাটা বুঝতে পারছো তো সবাই? এই ধারাটা কিভাবে লিখলাম যদি √11 পরে পরীক্ষায়? তাহলে এই যে পূর্ণবর্গ সংখ্যা আগে লিখে নিতে হবে। 1 কে বর্গ করলে 1 1 কে 1, 2 কে করলে 4, 3 কে 9, 4 4 16, হ্যাঁ। এবার প্রত্যেকটাকে স্কোয়ার রুট করে দিতে হবে এভাবে। এই এটার থেকে √11 বড়, এটার থেকে √16 বড়। 9 কে বর্গমূল করলে 3 হয়, আর এটা 11 থেকে যাচ্ছে, আর এটা 4 হয়। তার মানে √11 এর মানটা 3 এর থেকে বড় কিন্তু 4 এর থেকে ছোট। অথচ আমরা জানি 3 এর থেকে বড় আর 4 এর থেকে ছোট মাঝখানে কোনো পূর্ণ সংখ্যা নেই। এ কথাটা লিখতে হবে, এখানে √11 এর মান 3 অপেক্ষা বড় কিন্তু 4 অপেক্ষা ছোট, যা একটি অপূর্ণ সংখ্যা। সুতরাং প্রমাণিত হলো √11 একটি অপূর্ণ সংখ্যা। এটা একটা ডিফেন্স। আর একটা ডিফেন্স হলো, এটা প্রমাণ করতে হবে এটাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না। তো আরেকটু বেসিক এই কারণে শেখাচ্ছে, এখানে একটা শব্দ চয়ন করেছিলাম আকাশ সর্দার, সেটি হলো সহমৌলিক সংখ্যা কাকে বলে। পি এবং কিউ এর মান ইচ্ছা মতো আমি ধরতে পারবো না, ইচ্ছা করলে পিও 16 ধরলাম, কিউ 16 ধরলাম, তা কিন্তু কখনো পারবে না তুমি। কারণ প্রশ্নকর্তা বলছে পি এবং কিউ পরস্পর সহমৌলিক সংখ্যা। প্রশ্ন হলো সহমৌলিক কাকে বলে? উত্তরটা শুনে রাখো, যেমন 3 এবং 5 পরস্পর সহমৌলিক সংখ্যা।
ওই দুটি সংখ্যাকে সহমৌলিক সংখ্যা বলা হয় যে দুটি সংখ্যার মধ্যে এক ব্যতীত আর কোনো কমন উৎপাদক থাকে না। যেমন আমরা যদি 3কে 3 দিয়ে ভাগ করি তাহলে 1 পাবো, আবার 3কে 1 দিয়ে ভাগ করলে 3 পাবো। তাহলে 3-এর উৎপাদক হলো 1 আর 3। আবার যদি 5কে 5 দিয়ে ভাগ করি আমরা 1 পাচ্ছি, 5কে যদি 1 দিয়ে ভাগ করি 5 পেলাম। এটার মধ্যকার উৎপাদক হলো 1 আর 5। এখন কেন 3 এবং 5 পরস্পর সহমৌলিক সংখ্যা এই দুটো, কিন্তু কেন? কারণ সহমৌলিক সংখ্যা কাকে বলে? যে সংখ্যা দুটির মধ্যে এক ব্যতীত আর কোনো কমন উৎপাদক থাকবে না। এটাতেও 1 আছে, এটাতেও 1 আছে, কিন্তু এই দুটো মিল নেই। যদি আর কোনো সংখ্যা মিলে যেত এটাকে সহমৌলিক সংখ্যা বলা যাবে না। উদাহরণস্বরূপ পরীক্ষায় পড়েছে 5 এবং 15 কি পরস্পর সহমৌলিক সংখ্যা? এবার আমরা প্রমাণ করে দেখাচ্ছি। দেখো, 5-এর উৎপাদক হলো 1 আর 5, কিন্তু 15-এর উৎপাদক হলো 1, 3 5 15, 3 5 15 নিজে। বলো এনা বিশ্বাস এবং কারিমা, এই দুটো সংখ্যাকে সহমৌলিক সংখ্যা কেন বলতে পারবো না? স্যার, কারণ 15-র উৎপাদক সংখ্যা শুধুমাত্র 1-এ সীমাবদ্ধ নেই, অনেকগুলো আছে, এই জন্য এটা হবে। অনেকগুলোর কারণে না, এক ব্যতীত আর কোনো সংখ্যার মধ্যে কমন উৎপাদক থাকতে পারবে না। এখানে 5 মিলে গেছে। দেখো, সহমৌলিক সংখ্যা কাকে বলে? যে দুটি সংখ্যার মধ্যে এক ব্যতীত আর কোনো কমন সংখ্যা থাকতে পারবে না, উৎপাদক থাকতে পারবে না। অথচ 5 আর 15-এর মধ্যে 1 ছাড়াও 5 আর 5 মিল আছে। এই কারণে এটাকে সহমৌলিক সংখ্যা বলা যাবে না। বুঝতে পারছো সবাই? তাহলে সহমৌলিক কাকে বলে একবার শুনে নাও, পরীক্ষা যদি পড়ে এই কথাটাই নোট আউট করে নেবে। দুটি সংখ্যার মধ্যে এক ব্যতীত অন্য কোনো কমন উৎপাদক যদি না থাকে ওই সংখ্যা দুটি পরস্পর সহমৌলিক সংখ্যা। যেমন 3 এবং 5, এর মধ্যে 1 ছাড়া আর কোনো কমন উৎপাদক নেই, কাজেই 3 ও 5 পরস্পর সহমৌলিক সংখ্যা। কিন্তু 5 ও 15 সহমৌলিক নয়, কারণ 1 ছাড়াও এখানে এদের মধ্যে 5 একটি কমন উৎপাদক আছে। যাক, এটা কখনো পরীক্ষায় পড়েনি, কিন্তু মনে হলো এটি একটু ধারণা দিয়ে দিই, চাকরিতে পড়ে মাঝে মাঝে সহমৌলিক কাকে বলে। তাহলে কি আমরা ধরে নিব যে কোশ্চেন টাইপ 1 আমাদের সকল ছাত্র পরীক্ষায় যেটাই পড়ুক সেটাই পারবে? আফটার ব্রেকের পরে আমরা কোশ্চেন টাইপ 3 নিয়ে কথা বলবো, মানে 2 নিয়ে কথা বলবো।